হেই ওয়েলকাম ব্যাক টু আইসিটি। আমি হানিফ ফয়সাল, আইসিটি স্পেশাল প্রোগ্রামিং লেকচারে তোমাকে স্বাগতম। আমরা আমাদের ইউটিউব চ্যানেল এবং ওয়েবসাইটে সি প্রোগ্রামের বেসিক টু অ্যাডভান্স নিয়ে ডিটেলস কথা বলেছি। আর আমরা এখন আলোচনা করতে যাচ্ছি এইচএসসি একাদশ দ্বাদশ শ্রেণীর আইসিটি বইয়ের চ্যাপ্টার 5-এর সি প্রোগ্রাম নিয়ে, যেখানে তোমাকে আমরা পড়াবো বেসিক টু ইন্টারমিডিয়েট। এবং এই বেসিক টু ইন্টারমিডিয়েট জানা থাকলে তুমি বেসিক টু অ্যাডভান্স খুব সহজেই বুঝে যাবা, এবং তুমি পরবর্তী লাইফে যদি কখনো সি প্রোগ্রামিং প্রয়োজন হয় বা কোনো ধরনের ল্যাঙ্গুয়েজ শেখার তোমার আগ্রহ হয়, তাহলে সবসময় তুমি এর অ্যাডভান্টেজ পাবা। আমরা আমাদের প্রোগ্রামিং কোর্সটিকে ঠিক একইভাবে সাজিয়েছি। ওকে, এখন দেখো, তুমি যদি সি প্রোগ্রামিং ভালো করে জানতে চাও তাহলে তোমার কি করতে হবে। এক্ষেত্রে কয়েকটা মেজর প্রশ্ন আমার কাছে চলে আসছে অলরেডি। যেমন বলে যে ভাই, আমি সি প্রোগ্রাম কিছু বুঝতেছি না, বা আমি অ্যালগরিদম পারি, ফ্লোচার্ট পারি, কিন্তু আমি সি প্রোগ্রাম পারি না, বাট আমি অনেক সময় ধরতে পারি না যে কোন লাইনের পর আমাকে কোন লাইনটা লিখতে হবে। এই সবগুলোর সলিউশন দেওয়া হবে আমাদের এই কোর্স মডিউলে। আমরা প্রথমত আজকে আলোচনা করব সি প্রোগ্রামিং এর বেসিক স্ট্রাকচার। সি প্রোগ্রামিং বেসিক স্ট্রাকচারটা কি? এটা হবে জাস্ট একটা ইন্ট্রো টাইপ। পরবর্তীতে আমরা এর প্রত্যেকটা পয়েন্ট নিয়ে ডিটেইলস কথা বলবো। ওকে, সি প্রোগ্রাম যে আমরা লিখি, সি প্রোগ্রাম আসলে কম্পিউটার কিভাবে এটা এক্সিকিউট করে সেই বিষয়ে তোমার একটু জানা জরুরি। আমাদের পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব এই যে কোন একটা ছোটখাটো প্রোগ্রাম আমরা লিখি, এটা কম্পিউটার আসলে কিভাবে এক্সিকিউট করে। আমরা আলোচনা করব সি প্রোগ্রামিং এর বেসিক স্ট্রাকচার নিয়ে। এখানে যে তুমি স্টেপগুলো দেখতে পাচ্ছ, আমরা সবগুলোর ব্যাখ্যা দিব স্টেপ বাই স্টেপ, বাট এই সকল সিস্টেম ব্যবহার করে অন্তত আমাদের ইন্টারমিডিয়েটে সি প্রোগ্রাম লেখার প্রয়োজন নেই। ওকে, তুমি স্ট্যান্ডার্ড নিয়মে করো বা না করো এটা ম্যাটার না, বাট তুমি যে করতে পারতেছো এটা হলো ম্যাটার। এখন দেখার বিষয় সি প্রোগ্রামের বেসিক স্ট্রাকচার আসলে কি কি আছে। প্রথম দেখো, লেখা কি? ডকুমেন্টেশন সেকশন। অর্থাৎ এখানে হলো তুমি যদি কোনো একটা প্রোগ্রাম রচনা করতে চাও বা প্রোগ্রাম যদি লিখতে চাও, তাহলে এই প্রোগ্রাম বিষয়ে যদি তোমার কোনো মন্তব্য থাকে, অর্থাৎ তুমি প্রোগ্রামটা কেন করতেছো বা কিসের প্রোগ্রাম, সেইটার জন্য তোমাকে প্রথম দিকেই ডিক্লেয়ারটা করে দিতে হবে। এই যে ডিক্লেয়ার করার সিস্টেমটা বা ওই সেকশনটা, এটাকে বলা হচ্ছে ডকুমেন্টেশন সেকশন। ডকুমেন্টেশন সেকশনে মন্তব্য লেখার জন্য বা কমেন্ট লেখার জন্য তোমাকে দুইটা নিয়ম অ্যাপ্লাই করা যায়। একটা হলো, তুমি যদি সিঙ্গেল লাইন লিখতে চাও, অর্থাৎ তুমি একটা কমেন্টস করলা, অথবা তুমি বললা যে দিস ইজ দ্য ট্রায়াঙ্গেল, দিস ইজ দ্য প্রোগ্রাম অফ এরিয়া, বা কিছু একটা লিখলা। এখন তোমার লাইন যদি একটা লাইনে কমেন্টস হয়, তাহলে তুমি ডাবল স্ল্যাশ দিলেই এটা একটা কমেন্ট হয়ে যাবে। এটা মানে হলো যে কম্পিউটার কখনোই কমেন্ট এক্সিকিউট। এখন তোমার যদি লাইন সংখ্যা, অর্থাৎ তোমার কমেন্ট বা মন্তব্য যদি একাধিক লাইনের হয়, তাহলে তোমার হাতে আরেকটা অপশন আছে, তা হলো এই যে অবলিক স্টার ডট ডট ডট, তোমার লাইনগুলো বলবা, লেখার পরে স্টার অবলিক ক্লোজড। তাহলে এখান থেকে শুধুমাত্র এতটুকু মাথায় রাখলে হবে, ডকুমেন্টেশন সেকশনে আমরা মন্তব্য লিখতে পারি। মন্তব্য লিখতে পারি কতভাবে? দুইভাবে। যদি মন্তব্য এক লাইনের হয় বা সিঙ্গেল লাইন হয়, তাহলে তুমি লিখবা কি ডাবল স্ল্যাশ, তারপর কমেন্টসটা করে দিবা, রাইট। তোমার লাইন বা মন্তব্য যদি একাধিক লাইনের হয়ে থাকে, তাহলে তুমি কি লিখবা? অবলিক স্টার বা স্ল্যাশ স্টার দিয়ে, তারপরে ডাবল লাইন বা ট্রিপল লাইন, তুমি যত লাইন লিখো তারপরে স্টার দিয়ে স্ল্যাশটা ক্লোজ করে দিবা, রাইট। এই ছিল একাধিক লাইন কমেন্টস করার জন্য সিস্টেম। সো এখান থেকে শুধুমাত্র এমসিকিউ আসবে। ইভেন আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য যখন সি প্রোগ্রাম করাবো, আমরা কখনোই কমেন্টস ইউজ করব না। তুমি ভালো করে বুঝতে পারবা যে কোন কোন সেকশনটা আমাদের লাগবে, কোনটা লাগবে না। কারণটা হচ্ছে আমরা এখানে শুধুমাত্র এইচএসসি সি প্রোগ্রাম নিয়ে আলোচনা করতেছি, আমাদের বেসিক টু অ্যাডভান্সের হিসাবটা সম্পূর্ণ ভিন্ন। ওকে, এখন দেখো লিঙ্ক সেকশন কি। তাহলে এইটা আমরা কি ইউজ করব না এইচএসসির জন্য, রাইট। ওকে, তারপর দেখো লিঙ্ক সেকশন। লিঙ্ক সেকশন হলো সি প্রোগ্রামিং এ হেডার ফাইল ডিক্লেয়ার করার জন্য এটা ইউজ করা হয়। হেডার ফাইল কি, লাইব্রেরি ফাংশন কি, হেডার ফাইল কিভাবে ডিক্লেয়ার করতে হয়, হেডার ফাইল কত ধরনের আছে, কি কি হেডার ফাইল আছে, সেই বিষয় নিয়ে আমাদের আলাদা একটা ভিডিও থাকবে, তা হলো লিঙ্ক সেকশন অথবা হেডার ফাইলস। হেডার ফাইলস নামে আলাদা আমাদের একটা ভিডিও হবে। সো এইখানে হলো প্রোগ্রামিং এ অনেক ধরনের হেডার ফাইল আছে। এই হেডার ফাইলগুলো আমি কিভাবে ডিক্লেয়ার করতে পারি সেই বিষয় নিয়ে আলোচনা করা হবে লিঙ্ক সেকশনে। সো আমি একটা বেসিক দেখাচ্ছি যে হেডার ফাইল ডিক্লেয়ার করার জন্য তোমাকে প্রথমে প্রি প্রসেস, অর্থাৎ হ্যাশ, এই হ্যাশটাকে কম্পিউটারে বা সি প্রোগ্রামিং এ বলা হয় প্রি প্রসেসর, অর্থাৎ এটা প্রি প্রসেস, সেটাকে আগে এটাকে প্রসেস করবে। এই হ্যাশ প্রোগ্রামিং এর জন্য লাইক এস বক্সের মতো কাজ করবে। বক্সটা খুলে জিনিসপত্রগুলো বের করে তারপর সে কাজ করবে। মানে এই বক্স থাকলে, অর্থাৎ হ্যাশ থাকলে সে কিন্তু কাজ করতে পারে না। এই জন্য নাম হচ্ছে প্রি প্রসেস। আগে এটাকে তুমি সরাও, তারপর তুমি প্রসেসিং এর কাজ হাত দাও। এইটা নিয়ে আমরা ডিটেইলস আলোচনা করব আমাদের লিঙ্ক সেকশন পার্ট, অর্থাৎ হেডার ফাইল
সেকশনে অর্থাৎ হেডার ফাইল ভিডিও যেদিন আলোচনা করব সেখানে আমরা ডিটেইলস আলোচনা করব। তো এখানে তোমাকে লিখতে হবে হ্যাশ, তারপর তুমি লিখতে হবে ফাইল নেম। যেমন ফাইল নেম হলো যে আমরা লিখতে পারি include stdir.h মানে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট। এমন আরো অনেক ধরনের হেডার ফাইল আছে। সো এই বিষয়ে আমরা ডিটেইলস অন্য কোনো ভিডিওতে আলোচনা করব, রাইট? কি ধরনের হেডার ফাইল আছে এবং হেডার ফাইলের মধ্যে কি ধরনের ফাইল বা লাইব্রেরি ফাংশনগুলো থাকে। যাক, আমরা বুঝলাম যে এটা আমাকে ইউজ করতে হবে এই জায়গায়, অর্থাৎ লিঙ্ক সেকশনের কাজটা হলো এইভাবে ডিক্লেয়ার করা, হ্যাশ ইনক্লুড, তারপরে এই কাজটা করা, রাইট? ওকে, এখন দেখো তারপর হলো নাম্বার 3, ডেফিনেশন সেকশন। মজার বিষয় হচ্ছে এই যে সেকশনটা, এটা হলো বাধ্যতামূলক সেকশন, অর্থাৎ সি প্রোগ্রামিং এ তোমাকে এটা অবশ্যই লিখতে হবে। সি প্রোগ্রামিং এ তোমাকে এই লিঙ্ক সেকশনটা অবশ্যই লিখতে হবে, এবং কিভাবে লিখতে হবে সে বিষয়ে আমরা পরে আলোচনা করতেছি। দেখো তারপর হলো ডেফিনেশন সেকশন। ডেফিনেশন মানে এখানে ধ্রুবমান অর্থাৎ ধ্রুবক ডিক্লেয়ার তুমি করতে পারো। যদি তোমার প্রোগ্রামটা এমন হয়, প্রোগ্রামটা যে ধরো যে এই তোমার একটা বিল্ডিং, এখানে বিশাল বড় ধরো যে একটা ফ্লোর, এখানে আরেকটা বিশাল বড় ফ্লোর, এখানে আরেকটা বিশাল বড় ফ্লোর, এখানে একটা ফ্লোর, এবং এটা হলো যে এই বিল্ডিং এর একটা গেট। ওকে, এখন এখানে বিশাল বড় ফ্লোরের মধ্যে আবার আলাদা আলাদা কি দারোয়ান আছে, রাইট? তোমার ধরো যে এমন কোনো ধরনের মানের প্রয়োজন হতে পারে যে মানটা এই বিল্ডিংয়েও মানে ফ্লোর নাম্বার 1, ফ্লোর নাম্বার 2, ফ্লোর নাম্বার 3, ফ্লোর 4 সবগুলোতেই কাজে লাগবে, এবং এই মানটা ফিক্সড। যেমন ধরো যে পাই ইকুয়াল 3.1416, আমরা জানি এটা কনস্ট্যান্ট। যেমন বৃত্তের ক্ষেত্রফলে আমাদের পায়ের মানটা প্রয়োজন হয়। এই পায়ের মান যদি তোমার এই বিল্ডিং অর্থাৎ এখানেও প্রয়োজন হয়, অর্থাৎ এই ফাংশনে এখানে, তুমি কি বারবার পায়ের মান ডিক্লেয়ার করবা? না, তোমার এই যে কাজটা তুমি শুধুমাত্র একবারই পাই ইকুয়াল টু 3.1416 লিখে দিবা, এবং প্রত্যেকবার পাইকে বলবা, আর পাই তার নিজে এই মানটা নিয়ে আসবে। লাইক এজ এখানে এই সিকিউরিটি গার্ডকে তুমি বলে দিলা, হ্যাঁ তোমার ভেতরে থাকবে 3 টাকা, আমি তোমাকে এখানে গিয়ে যদি নক করি সে 3 টাকা নিয়ে যাবে, যদি কেউ এখান থেকে নক করে সে 3 টাকা নিয়ে যাবে, এখানে গিয়ে নক করলে সে 3 টাকা নিয়ে আসবে, এখানে নক করলেও সে 3 টাকা করেই নিয়ে যাবে। এই যে বিষয়টা, সে তার মান চেঞ্জ করবে না, কারণ মান চেঞ্জ করবে কেমনে? দারোয়ানকে সে বাপের জমি বিক্রি করে টাকা দিবে না, সুযোগ নাই। তুমি যে টাকা দিয়েছিলে সেই টাকাটাই নিয়ে যাবে। এই টাইপের কখনো প্রোগ্রামিং এই টাইপের কাজের প্রয়োজন হয়, অর্থাৎ তার মানটা ফিক্সড থাকবে, তার মানটা কখনোই পরিবর্তন হবে না। এই কাজটাকে এখানে বলা হয় ডেফিনেশন সেকশন বা গ্লোবাল ধ্রুবক ঘোষণার জায়গা। সো এইটাও তোমাদের ইন্টারমিডিয়েটে আপাতত লাগবে না। সো এটা কিভাবে ডিক্লেয়ার করে তোমাকে দেখাচ্ছি। এটা আবার দুইভাবে ডিক্লেয়ার করা যায়। দেখো আমাদের পরবর্তী ভিডিওতে আমি কিন্তু কখনোই ডকুমেন্টেশন সেকশন নিয়ে কথা বলবো না, কারণ এটা খুবই ইজি, কাজ শেষ। তারপর দেখো ডেফিনেশন সেকশন হলো গ্লোবাল ধ্রুবক। আমি এই সেকশনটা এখানে ক্লিয়ার করে দিচ্ছি, পরবর্তীতে আমি এটা আলোচনা করব না। কারণটা হলো পরবর্তী পার্টে আসলে ডেফিনেশন সেকশন আমাদের ইন্টারমিডিয়েটের জন্য লাগে না খুব একটা, রাইট? আমরা যে কোনো জায়গায় একটা তোমার লোকাল ধ্রুবক দিয়ে কাজটা করে ফেলতে পারবো। ওকে, এখন ধরো যে এই ডেফিনেশন বা ধ্রুবক আমি দুইভাবে ঘোষণা করতে পারি। একটা হলো তুমি প্রি প্রসেস অর্থাৎ ডিফাইন, তারপরে তুমি পাই 3.14 লিখে দিলা। তার মানে এই যে তুমি লিখছো ডিফাইন পাই 3.14, এটা দ্বারা মিন করা হচ্ছে এই পায়ের মান ফিক্সড 3.14। তুমি যতবার প্রোগ্রামিং এ পাইকে নক করবা, প্রোগ্রাম অটোমেটিক 3.14 তার কাছে নিয়ে যাবে। ডেফিনেশন সেকশনে ধ্রুবক ডিক্লেয়ার করার জন্য নিয়ম আছে কয়টা? 2টা। এক হলো ডিফাইন পাই 3.14, অর্থাৎ তুমি এখানে কোনো ইকুয়াল ইউজ করতে পারবে না, জাস্ট একটা স্পেস মানে ইউজ করবা, আর কিছু না। আরেকটা নিয়ম হলো কিওয়ার্ড ব্যবহার করে, কনস্ট কিওয়ার্ড অর্থাৎ কনস্ট্যান্ট দিয়ে যদি তুমি বলো যে পাই, তাহলে তোমাকে লিখতে হবে পাই ইকুয়াল 3.14। সিস্টেম এখানে 2টা। একটা হলো দেখো ভালো করে দেখো, একটা হলো কনস্ট কিওয়ার্ড ব্যবহার করে, আর একটা হলো কি ডিফাইন ব্যবহার করে। এই দুইভাবে আমরা ধ্রুবক ডিক্লেয়ার করতে পারি। এইচএসসি আইসিটি বইয়ে এমসিকিউতে প্রায় প্রশ্ন করা হয় ধ্রুবক কতভাবে ঘোষণা করা যায়। দুইভাবে, আমি আবার বলছি, একটা হলো হ্যাশ ডিফাইন, এই যে হ্যাশ ডিফাইন ব্যবহার করে, তারপর লিখতে হবে কি পাই, এখানে কোনো ইকুয়াল দেওয়া যাবে না, বি কেয়ারফুল, এইটাই তার সিনটেক্স। তুমি এটা হলো যে ভেরিয়েবল, এটা চলো এই বিষয়ে আমরা ডিটেলস আলোচনা করবো, ভেরিয়েবল কেমনে লিখে, ভেরিয়েবলের কাজগুলো কি কি, আমি কি চাইলে ইচ্ছা মতো যে কিছু লিখতে পারি, আর এই যে মানটা এটাকে আমি ইচ্ছা মতো যে কোনো কিছু লিখতে পারি কিনা, সেই বিষয়গুলো নিয়েও আমরা কথা বলবো নেক্সট ভিডিওতে। তারপর কনস্ট, এই যে একটা কিওয়ার্ড, এই কনস্টের কাজটা কি, আর এখানে কি দিতে হচ্ছে পাই ইকুয়াল 3.14। দেখো এটা লেখার সিস্টেম আর এটা লেখার সিস্টেম কিন্তু আলাদা।
সো এখান থেকে তোমার এমসিকিউ খুবই ইম্পর্টেন্ট যে কনস্ট কি, দিস ইজ কিওয়ার্ড। কনস্ট কিভাবে ডিক্লেয়ার করতে, কনস্ট ভেরিয়েবল মানে চলক ইকুয়াল মান, তার মানে এই চলকের ভেতরে এই মানটা থাকবে। আর এটা হলো কি ডিফাইন, যেখানে তুমি ভেরিয়েবল লিখবা, কোনো ইকুয়াল ইউজ করতে পারবা না, সরাসরি মানটা লিখবা, রাইট। সো এটাই পর্যন্তই থাকতেছে এবং এটাও আমরা ইন্টারমিডিয়েট নেক্সট আলোচনা করব না। আমরা শুধুমাত্র এতটুকু আলোচনা করব যা ইন্টারমিডিয়েটের বেসিক টু ইন্টারমিডিয়েট জানার জন্যই প্রয়োজন। ওকে, আমি তোমাকে এটা সিউরিটি দিচ্ছি, যদি তুমি আমাদের ভিডিওগুলো ভালো করে মন দিয়ে দেখো, তুমি এরপর যদি কখনো কোনো প্রোগ্রামে আটকে যাও, এটা দায়ভার আমার। ওকে, এখন দেখো, তবে শর্ত একটাই, তোমাকে মন দিয়ে দেখতে হবে। বিছানায় শুয়ে বা বসে ভিডিওগুলো দেখবেন না, ঠান্ডা মাথায় খাতা নিয়ে লিখে লিখে ভিডিওগুলো করার চেষ্টা করবা। ওকে, এখন দেখো, তারপর হলো গ্লোবাল ডিক্লারেশন সেকশন। গ্লোবাল ডিক্লারেশন সেকশনটা কি? দেখো, 3 নাম্বারটা হলো ধ্রুবকের জায়গা, মানে আমরা ধ্রুবক ডিক্লেয়ার করতে পারি যার মান কখনোই চেঞ্জ হবে না। আর একটা হলো 4 নাম্বার হলো গ্লোবাল ডিক্লারেশন সেকশন, যেখানে হলো চলকের জায়গা, মানে এমন কোনো চলক যা সকল ফাংশনেই সরাসরি ইউজ হতে পারে। ধরো যে আমি তোমাকে এইখানে এক্সাম্পলটা দেখাই। ধরো এই যে কাজের লোকটা ছিল, এই কাজের লোকের নাম দিলাম আমি এক্স। এখন দেখো, এই বিল্ডিং এ এখানে একটা কাজের লোক আছে, এই ফ্লোরে আরেকটা কাজের লোক আছে, এই ফ্লোরে এখানে আরেকটা কাজের লোক আছে, এখানে আরেকটা কাজের লোক আছে। এখন দেখেন, এই যে কাজের লোকটা, তার কাজ হলো এইটা শুধুমাত্র কাজ করা। এই ব্যক্তির কাজ হলো শুধুমাত্র এই ফ্লোরে কাজ করা, এই ব্যক্তির কাজ হলো শুধুমাত্র এই ফ্লোরে কাজ করা, এই ব্যক্তির কাজ হলো এই ফ্লোরে কাজ করা। সে কিন্তু অন্য ফ্লোরে যাবে না। বাট প্রথম যে মেইন যে সিকিউরিটি ম্যান ছিল, তার কাজ কি? সে কি সম্পূর্ণ বিল্ডিং এর দায়িত্বে না, আর ওরা কি ছিল এক একটা ফ্লোরে দায়িত্বে ছিল। তার মানে এই যে ব্যক্তিটা ছিল, সেই ছিল গ্লোবাল, অর্থাৎ সে যে কোনো ফ্লোরে চাইলেই যেতে পারবে। বাট এই ব্যক্তি কি, সে যে কোনো ফ্লোরে চাইলেই যেতে পারবে না। এই যে একটা বিষয়, এইটাকে বলা হয় আসলে লোকাল। সে এই লোকাল, অর্থাৎ এটা নির্দিষ্ট জায়গায় কাজ করে, আর বাইরে এসে কাজ করতে পারে না। আর যে ব্যক্তি নির্দিষ্ট জায়গায় না, সে চাইলেই যে কোনো জায়গায় কাজ করতে পারে, এটাই আসলে গ্লোবাল। আমি আশা করি তুমি এই মেথডটাতে বুঝতে পারতেছো লোকাল মেথড বিষয়টা কি আর গ্লোবাল বিষয়টা আসলে কি। ওকে, প্রোগ্রামিং এর ক্ষেত্রেও সেম ঘটনাটাই ঘটবে। যদি কোনো চলক নির্দিষ্ট ফাংশনের বাইরে অন্য কোনো ফাংশনে গিয়ে এক্সিকিউট হতে পারে বা তার মান তুমি ইউজ করতে পারো, এটাকে বলা হবে গ্লোবাল। আর যদি কোনো একটা চলক শুধুমাত্র নির্দিষ্ট একটা ফাংশনে কাজ করে আর বাইরে কাজ করতে পারে না, দিস ইজ দ্য লোকাল। ওকে, তো এইখানে আমরা যা ডিক্লেয়ার করব, এইটার নাম হলো গ্লোবাল ভেরিয়েবল। অর্থাৎ আমরা এই বান্দাকে এখানে ডিক্লেয়ার করে থাকবো যে কোনো ফাংশনগুলো তো আমরা নিচে লিখবো, রাইট। সো সে যেন যে কোনো ফাংশনে ঢুকতে পারে। অর্থাৎ দেখো, এই দারোয়ান যেমন বাহিরে আছে, তারপরে বিল্ডিংটা, সিমিলারলি এই গ্লোবাল ডিক্লারেশন সেকশন অর্থাৎ গ্লোবাল ভেরিয়েবলটা সেম ভাবেই কাজ করবে। তুমি এখানে লিখবা, সে যে কোনো জায়গাতেই ঢুকতে পারবে। সো এটাও আমরা সেম ভাবে লিখে দিব। ধরো যে আমরা লিখে নিতাম যে একটা ইন্ট এক্স, একটা ভেরিয়েবল লিখলাম। এই যে ইন্ট মানে ইন্টিজার। সো ইন্ট কেন লিখলাম, কেন ফ্লট লিখি, এটা আমরা পরবর্তীতে ডিটেইলস আলোচনা করবো, ডোন্ট ওয়ারি। ওকে, দেখো, তার মানে এই ব্যক্তি ছিল এক্স, যে কোনো ফ্লোরে যেতে পারবে। সো যদি প্রোগ্রামিংয়ে কখনো আমাদের এমন চলকের প্রয়োজন হয়, তাহলে আমরা কোথায় ডিক্লেয়ার করব? এই যে মেইন ফাংশনের আগেই। তোমাদের ইন্টারমিডিয়েটে এই সেকশনটাও ইউজ করতে হবে না, কারণ তোমাদের প্রোগ্রামগুলো বিলিভ এস অর নট খুবই ছোট ছোট প্রোগ্রাম। সো তোমরা কখনোই সি প্রোগ্রামকে খুবই কষ্টদায়ক বা পেইনফুল বা খুবই হার্ডভাবে নিবে না। সি প্রোগ্রাম অবশ্যই ইন্টারেস্টিং এবং সবচেয়ে সহজ প্রোগ্রামের মধ্যে একটা হলো সি প্রোগ্রামিং। ওকে, এখন দেখো, তার মানে তোমার এটাও লাগতেছে না। আমাদের ইন্টারমিডিয়েটে আর কি লাগবে তাহলে? কিছু যেহেতু লাগতেছে না, এটা লাগে না, এটা লাগে না, এটা লাগে নাই, হ্যাঁ, আপনার এটা লাগবে। আপনার এটা হলো বাধ্যতামূলক। অর্থাৎ সি প্রোগ্রামিংয়ে বাধ্যতামূলক পার্ট কয়টা তাহলে দেখতে পারতেছো? অলরেডি 2টা। একটা হলো লিঙ্ক সেকশন, আর একটা হলো কি মেইন ফাংশন সেকশন। ওকে, মেইন হলো, এটা নিয়ে আমরা আরেকটা ভিডিওতে ডিটেইলস আলোচনা করব। মেইন ফাংশন আমরা কিভাবে লিখতে পারি, কতভাবে আসলে মেইনকে ডিক্লেয়ার করা যায়। মেইন ফাংশনে তোমাকে লিখতে হবে, ধরো যে মেইন ফাংশনগুলো এভাবে দেওয়া থাকে। ফাংশন সবসময় ফার্স্ট ব্র্যাকেট দিয়ে উল্লেখ করা হয়, তারপরে এটার ভেতরে কি কি কাজ থাকবে সেটা। দেখো, মেইন ফাংশনটা এভাবে লিখবো আমরা। ধরো যেখানে ইন্ট মেইন দিব, কখন শুধু মেইন দিব, কখন ভয়েড মেইন দিব। এই যে ইন্ট মেইন, ভয়েড মেইন, তারপর তোমাকে যে বিষয়গুলো বললাম শুধু মেইন, এই বিষয়গুলো নিয়ে আমরা আলাদা একটা ভিডিওতে আলোচনা করব, কেন আমরা এগুলো পারি বা কেন কখন আমরা এগুলো লিখবো, রাইট। ওকে, এইখানে দেখো, মেইন ফাংশনে 2টা পার্ট থাকে। মানে যে কোনো ফাংশনে আসলে 2টা পার্ট থাকে। একটা হলো ডিক্লারেশন পার্ট। ডিক্লারেশন হলো তুমি ডিক্লেয়ার করে দিবা যে তুমি এই জিনিসগুলো নিয়ে
তারপর কি করবা, এই বিষয়গুলো করবা। তুমি যা করতে বলতেছো তাই হলো এক্সিকিউশন পার্ট। কি বলছি, ফাংশন দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে ডিক্লারেশন পার্ট, আরটা কি এক্সিকিউশন পার্ট। আর ডিক্লারেশন পার্টটা কি, ধরো তোমাকে বলা হচ্ছে যে তুমি তরকারি রান্না করো, তরকারি রান্না করার জন্য যে আইটেমগুলো লাগবে তুমি ডিক্লেয়ার করে দিলা, লাউ লাগবে আর কচু লাগবে, লাউ এর কচু দিয়ে তুমি একটা তরকারি রান্না করবে, লাউ কচু, যাক নতুন একটা আইটেম তুমি তৈরি করলা। এই যে তুমি বলে দিলা লাউ এবং কচু দিয়ে তরকারি রান্না করো, এই যে লাউ কচু বলে দেওয়া এটাই ছিল ডিক্লারেশন পার্ট। আর এক্সিকিউশন হলো প্রোগ্রামিং, এটা নিয়ে তুমি যে ধারাগুলো বলছো কি বানাবে, লাউ কচু ভর্তা বানাবে কিনা, সে যা করবে দিস ইজ দ্য এক্সিকিউশন। সো ডিক্লেয়ার হলো তুমি তাকে যা যা দিবা ইউজ করার জন্য, আর এক্সিকিউশন হলো সেইগুলো দিয়ে যা ম্যাথমেটিক্যাল কাজটা সম্পন্ন করবে, রাইট? ওকে, মজার বিষয় হচ্ছে সে যা করবে তাই যদি এক্সিকিউশন হয় আর তুমি যা দিচ্ছ তা হলো ডিক্লারেশন। এখন মজার বিষয় হচ্ছে প্রোগ্রামিং এর একটা ফাংশনের একটা পার্ট অবশ্যই থাকতে হয়। এটা আবার এমসিকিউতে খুব বেশি ইম্পর্টেন্ট, এবং এটা প্রিভিয়াস অ্যাডমিশনে আসছিল যে মেইন ফাংশনের বাধ্যতামূলক পার্ট কোনটি। এখানে দুইটা পার্ট, একটা ডিক্লারেশন পার্ট, এক্সিকিউশন পার্ট। একটা মেইন ফাংশনে অর্থাৎ ফাংশনের বাধ্যতামূলক একটা পার্ট থাকে, অর্থাৎ মিনিমাম একটা পার্ট থাকতেই হয়, তার নাম হলো এক্সিকিউশন পার্ট, অর্থাৎ সে কি করবে এটা আপনি তাকে বলবেন। ধরো তুমি একটা কাজের লোক নিয়ে আসছো, নিয়ে আসার পর তুমি তাকে বিলিয়ন মিলিয়ন টাকা দিচ্ছ, তারপর কচুকে দেখাচ্ছ, ধানকে দেখাচ্ছ, কিন্তু তাকে তুমি কিচ্ছুই বলতেছো না, তাহলে সে কি কোনো কাজ করতে পারবে? কাজের লোক কি কাজের নাকি আঁকের যা, কিচ্ছু না। সো ফাংশনের ক্ষেত্রে সিমিলার টাইপ একটা এক্সিকিউশন থাকতে হয়, অর্থাৎ সে কি করবে এটা বলে দিতে হয়। যে কোনো একটা হলে বলতে হয়, এক লাইন হলো তোমাকে এটা বলতে হয়। এটা কিন্তু ভালো করে মাথায় রাখার চেষ্টা করবা। এবং সি প্রোগ্রামিং এর একটা বেসিক পার্ট বা বেসিক ফাংশন, যে ফাংশন অবশ্যই থাকতে হয় তার নাম হলো কি মেইন ফাংশন, রাইট? এখন দেখো এখানে আরেকটা পার্ট আছে। সো আমাদের এটা লাগতেছে সাব ফাংশন সেকশন। এখানে অনেকগুলো ছোট ছোট ফাংশন তুমি চাইলে ডিক্লেয়ার করতে পারো, বড় ফাংশন ডিক্লেয়ার করতে পারো। এক্সাম্পল ধরো যে তুমি একটা বিল্ডিং তৈরি করলা, এবং এই যে এই বিল্ডিংটা আমরা দেখাচ্ছিলাম, এই বিল্ডিংয়ে ধরো আমার বাইরে সিকিউরিটি গার্ড ছিল, রাইট? এটা তোমার যদি শুধুমাত্র একটা ছোট মোটো কাজ থাকে, অর্থাৎ তুমি সিঙ্গেল মানুষ, ব্যাচেলর মানুষ আমাদের মতো, তাহলে তুমি একটা ফ্লোর হলেই চলে, একটা দারোয়ান হলে চলে, এইভাবে থাকলেই চলে, রাইট? সো যদি কখনো প্রোগ্রামিংয়ে ফাংশন একটাই থাকে তাহলে কি আমরা আরও সাব ফাংশনের সাহায্য নেই না। কিন্তু তোমার যদি প্রোগ্রামিংয়ে আরও অনেকগুলা ফাংশন থাকে, এটা এক ধরনের কাজ, দ্বিতীয় তলা, তৃতীয় তলা, তারপর চতুর্থ তলা, এবার যদি অনেকগুলো কাজ থাকে, অনেকগুলো ফাংশন নিয়েও আমরা প্রোগ্রাম তৈরি করতে পারি। যেমন একটা বিল্ডিং একটা ফ্লোরে হয়, একাধিক ফ্লোরেও বিল্ডিং হয়, রাইট? সো আমরা ইন্টারমিডিয়েট শুধুমাত্র এই মেইন ফাংশন দিয়েই সবগুলো তৈরি করতে পারবো, অর্থাৎ সিঙ্গেল, তোমরা যেমন সিঙ্গেল প্রোগ্রামগুলো সিঙ্গেল ফাংশন দিয়েই সলভ করে দেওয়া সম্ভব। তবে এক্ষেত্রে মাথায় রাখতে হবে সাব প্রোগ্রাম সেকশনটা কেমন। সাব প্রোগ্রাম সেকশনে একজন ইউজার ডিফাইন, অর্থাৎ তুমি যে প্রোগ্রামার সে প্রোগ্রামারটাকে ডিফাইন করে দিতে পারে। তুমি দিলা যে ধরো সাম, একটা ফাংশন বানাইলা, ফাংশন দিয়ে তুমি কিছু একটা তৈরি করলা, মানে এই মেইন ফাংশনের মতো সিমিলার টাইপ আরো অনেকগুলো ফাংশন আমরা নিজের মতো করে লিখতে পারি। ওইটা হলো সাব প্রোগ্রাম সেকশন, ঠিক আছে? এটার মতো করে তুমি অনেক ফাংশন, যেহেতু একটা দেখাইলাম, এবার হাজার হাজার ফাংশন তুমি লিখতে পারো। এখন যে চলক সকল এই হাজার হাজার ফাংশনের মধ্যে একে ঢুকতে পারবে, তারাই হলো গ্লোবাল ডিক্লারেশন পার্ট বা গ্লোবাল ভেরিয়েবল, যাদেরকে এখানে লিখতে হয়। এই ছিল সি প্রোগ্রামের বেসিক স্ট্রাকচার। পরীক্ষায় যদি প্রশ্ন করা হয় সি প্রোগ্রামের বেসিক স্ট্রাকচার লিখো, তাহলে তোমাকে এভাবে লিখতে হবে, প্রত্যেকটা পার্ট এভাবে ছোট করে বর্ণনা দিয়ে দিবা। সো দেখা হচ্ছে নেক্সট পার্টে। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো।